আসসালামু আলাইকুম। আমি সজীব কায়সার। আমেরিকার নিউ জার্সিতে আছি গত 16 বছর ধরে। এখানে থাকা অবস্থায় বিচিত্র সব মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। শুনেছি অনেক হাড় হিম করা অভিজ্ঞতার কথা। আজকে আপনাদের যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমারই একজন সাবেক কলিগ ক্রিস্টোফার ফ্র্যাঙ্কের জীবনের গল্প। উনি একসময় ফুড ডেলিভারির কাজ করতেন। এখন ওনার বয়স 46-এর কোঠায়, কিন্তু সেই স্মৃতি আজও ওনাকে তাড়া করে বেড়ায়। চলুন গল্পটা ক্রিস্টোফারের জবানিতেই শোনা যাক। হ্যালো, আমি ক্রিস্টোফার। আজকের এই জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে আমার একটি অতীত আছে যা আমি কাউকে সহজে বলি না। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তখন আমি যুবক, পেটের দায়ে সারা রাত নিউ জার্সির রাস্তায় রাস্তায় ফুড ডেলিভারি দিতাম। টাকা বাঁচানোর জন্য আমি শহরের একটু বাইরে একদম নির্জন এক জঙ্গলের ধারে একটা পুরনো দোতলা কাঠের বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িটা আকারে বেশ বড় ছিল, কিন্তু ভাড়া ছিল অবিশ্বাস্য রকমের কম। আমার স্ত্রী সারা আর ছোট মেয়েটাকে নিয়ে যখন সেখানে উঠি, তখন ভাবিনি কেন এত সস্তায় বাড়িটা পাওয়া গিয়েছিল। বাড়িটার আবহাওয়া ছিল খুব অদ্ভুত। দিনের বেলাতেও ঘরের কোণগুলো অন্ধকার হয়ে থাকত। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও সমস্যা শুরু হলো প্রথম অমাবস্যার রাতে। মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো নিচতলার কিচেনে কেউ খুব দ্রুত ছুরি দিয়ে কিছু একটা কাটছে। টুকটুক টুক শব্দে পুরো বাড়ি কাঁপছে। আমি সাহস করে নিচে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম সব ফাঁকা। কিচেনের কাউন্টারে শুধু একটা বাটি রাখা ছিল, যা আমি বা সারা কেউ সেখানে রাখেনি। ধীরে ধীরে অদ্ভুত সব ব্যাপার বাড়তে শুরু করল। একদিন জানলাম ওই বাড়ির একটা কুৎসিত ইতিহাস আছে। কয়েক দশক আগে এক তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক করা লোক ওই বাড়িতে থাকত। সে শয়তানের আরাধনা করত এবং শোনা যায় সে তার নিজের পরিবারকেও কালো জাদুর প্রভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এরপর যারাই ওই বাড়িতে এসেছে তারা কেউ সুস্থ অবস্থায় বের হতে পারেনি। হয় পাগল হয়ে গেছে, নয়তো অকালে প্রাণ হারিয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল আমাদের স্বপ্নগুলো। আমরা যা স্বপ্নে দেখতাম তার ঠিক পরের দিন বা রাতে হুবহু বাস্তব হয়ে সামনে আসত। একদিন স্বপ্নে দেখলাম আমি ডেলিভারি দিতে গিয়ে রাস্তার মোড়ে একটা কালো কুকুরের কবলে পড়েছি এবং আমার বাম হাতটা রক্তাক্ত। পরদিন ঠিক ওই মোড়েই এক বিশাল কালো কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কোনো মতে প্রাণে বাঁচলেও আমার বাম হাতে সেই গভীর ক্ষত হয়ে গেল। সারা একদিন স্বপ্নে দেখল আমাদের খাবার টেবিলে মানুষের হাড়গোড় পড়ে আছে। ঠিক তার পরদিন যখন আমরা ডিনারে বসলাম, মাটির নিচ থেকে বিকট গন্ধ বেরোতে শুরু করল। মনে হচ্ছিল মেঝের নিচেই কেউ পচে পড়ে আছে। ভয়টা চরমে পৌঁছল যখন একদিন রাতে আমার স্ত্রী সারা আর্তনাদ করে ঘুম থেকে উঠল। সে স্বপ্নে দেখেছে যে আমাদের ছোট মেয়েটা দোতলার সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছে, আর তার পেছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমরা ঠিক করলাম পরদিনই বাড়ি ছেড়ে দেব। কিন্তু সেই রাতটা ছিল আমাদের জীবনের দীর্ঘতম রাত। রাত ঠিক 3টে। বাইরে তখন প্রচণ্ড ঝড়। হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আমার রুমের দরজাটা ধীরে ধীরে খুলছে। একটা লোক, যার চেহারা বলতে কিছু নেই, শুধু পোড়া মাংসের স্তূপ, সে আমার দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা পুরনো আমলের ধারালো কাটারি। স্বপ্নে আমি নড়তে পারছি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি বাস্তবেই ঘরের দরজাটা খোলা। দরজার সামনে ঠিক সেই কুৎসিত অবয়বটা দাঁড়িয়ে। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের বিছানার দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার মেয়ের ঘর থেকে এক বিকট এক চিৎকার ভেসে আসলো। আমি কোনো মতে জড়তা কাটিয়ে উঠে দাঁড়ালাম। দৌড়ে গিয়ে দেখি আমার মেয়েটা ব্যালকনির রেলিংয়ের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। সে ঘুমে আচ্ছন্ন, অথচ তার চোখ দুটো রক্তবর্ণ, যেন কেউ তাকে অদৃশ্য সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে নিচে ফেলে দেওয়ার জন্য। আমি তাকে জাপটে ধরলাম। ঠিক সেই মুহূর্তেই সারা বাড়িতে এক পৈশাচিক হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। মনে হচ্ছিল দেওয়ালগুলো কাঁপছে আর ছাদ থেকে কালো রঙের কোনো তরল গড়িয়ে পড়ছে। আমরা তক্ষুনি কোনো কিছু না গুছিয়ে শ্রেষ্ঠ পরনের কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তুষারপাতের মধ্যে কয়েক মাইল দৌড়ে আমরা একটা পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছিলাম। পরদিন সকালে আমি স্থির থাকতে পারলাম না। আমার মেয়েটার ট্রমা কাটাতে আর এই অভিশাপের শেষ দেখতে আমি স্থানীয় পুলিশের সাহায্য চাইলাম। পুলিশ যখন বাড়িতে তল্লাশি চালাতে এলো, তারা মেঝের তলায় প্রাচীন কিছু মানুষের মাথার খুলি আর জাদুকরি সব নকশা খুঁজে পেল। কিন্তু পুলিশের হাতে এসবের কোনো প্রতিকার ছিল না। পুলিশ অফিসারের পরামর্শেই আমি যোগাযোগ করলাম নিউ জার্সির পুরনো এক চার্চের শ্রদ্ধেয় ফাদার এডওয়ার্ডের সাথে। তিনি এসব অতিপ্রাকৃত বিষয়ে বিশদ জানতেন।
ফাদার এডওয়ার্ড বাড়িতে পা রাখতেই তার মুখটা নীল হয়ে গেল। তিনি বললেন, ক্রিস্টোফার, তোমরা বড় বিপদ থেকে বেঁচে গেছ। এই জাদুকর তার পরিবারের রক্ত দিয়ে বাড়ির আত্মাকে বন্দী করে গেছে। এখানে শয়তানের ডাক আজও প্রতিধ্বনিত হয়। ফাদার সিদ্ধান্ত নিলেন এই বাড়িকে পবিত্র করার। সেদিন সন্ধ্যায় তিনি চার্চ থেকে পবিত্র পানি অর্থাৎ হোলি ওয়াটার এবং বিশেষ মোমবাতি নিয়ে আসলেন। তিনি যখন বাড়ির হল ঘরে দাঁড়িয়ে জোরে জোরে পবিত্র মন্ত্র পড়া শুরু করলেন, বাড়ির কাঠগুলো মটমট করে ফেটে যাওয়ার মতো শব্দ হতে লাগল। হঠাৎ করে ঘরের আলমারিগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করল। জানালার কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেল, যেন ভেতরের অপশক্তি ফাদারকে বাধা দিচ্ছে। ফাদার একটুও বিচলিত হলেন না। তিনি ক্রুশ হাতে সেই অন্ধকার ছায়ার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ এক প্রচণ্ড বাতাস আমাদের ঘর থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ফাদার পবিত্র জল ছিটিয়ে দিতেই এক বিকট চিৎকার শোনা গেল, যেন কোনো পশুর কান্নার শব্দ। ধীরে ধীরে ঘরটা ঠান্ডা হতে শুরু করল। সেই অন্ধকার কুয়াশাটা যেন ছাদের ফাটল দিয়ে মিলিয়ে গেল। ফাদার বললেন, আজ থেকে এই অভিশাপ চিরতরে ঘুচে গেছে। ওই অতৃপ্ত আত্মা এখন মুক্তি পেয়েছে। এর কয়েকদিন পর আমরা সেই বাড়ি চিরতরে বিক্রি করে দিই। আজ 25 বছর পর অন্য এক শহরে বসে আমি কথাগুলো বলছি, কিন্তু আজও সেই ফাদারের গম্ভীর কণ্ঠ আর সেই পৈশাচিক চিৎকার কানে বাজে। সেই অভিশপ্ত বাড়ির কথা মনে পড়লে এখনো আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। স্বপ্ন যে কখনো কখনো যমদূত হয়ে নেমে আসে, আর বিশ্বাসের শক্তিতে যে তাকে হারানো যায় তা আমি হাড়ে বজরে টের পেয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল ক্রিস্টোফার ফ্র্যাঙ্কের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজকের গল্প এতটুকুই। পরবর্তী কোনো ভালো গল্প হলে শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসব। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।